দর্শক, মানিক মিয়া এভিনিউতে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছে জানতে চাইব আজকের আয়োজনের বিস্তারিত সম্পর্কে। জানতে চাইব নতুন দল নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ঠিক কতটা এবং অনুষ্ঠানস্থলে এখনকার সবশেষ পরিস্থিতি কি। আমরা কিন্তু এই মুহূর্তে আছি মানিক মিয়া এভিনিউতে, ঠিক যে মঞ্চে আজকে আত্মপ্রকাশ ঘটবে নতুন পার্টি, যার নাম জাতীয় নাগরিক পার্টি, সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি আমি। আমাদের আরেক সহকর্মী মাঝার কিন্তু বিগত কয়েকদিন যাবৎ এই নতুন দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। চলে যাব তার কাছে। মাঝার, নতুন দলের নেতাকর্মী আসলে কি বলছেন, কেমন হবে এই পার্টি? নতুন, আপনি জানেন যে 5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে যে জল্পনা কল্পনা ছিল, আজকের মানিক মিয়া এভিনিউতে যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু সেই জল্পনা কল্পনার অবসান করবে। আপনি যেমনটা বলছিলেন, নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা কিন্তু গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি। বাংলা মোড়ে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, গতকাল রাত থেকেই কিন্তু আমরা সেখানে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করেছি। আপনি এখন দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই তারা আসতে শুরু করছেন এবং তাদের সবার উচ্ছ্বাস, নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে সেখানে গণতন্ত্রের কথা থাকবে, সবার অংশগ্রহণ থাকবে, সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গঠন করতে চায় এমন প্রত্যাশার কথাই কিন্তু তারা জানিয়েছেন। নতুন এই দলটি নাকি মধ্যপন্থী হতে চলেছে, সেটা কিভাবে হবে আসলে? মহিবুল, আপনি যেরকমটা বলছিলেন যে এই ডান বা মধ্যপন্থী বিভিন্ন দলের নেতাদের বা বিভিন্ন মানুষ নিয়ে কিন্তু এই নতুন দল গঠন হতে যাচ্ছে এবং সবচেয়ে যে আলোচনাটা ছিল বেশি, যে এত ভিন্ন মতের মানুষ নিয়ে এই দলের আসলে মতাদর্শ কি হবে, সেই প্রশ্নটি কিন্তু বারবারই আসছিল এবং এটি নিয়ে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রকমের মতামত আসছে। আমরা কিন্তু এটি নিয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন, যেহেতু বিভিন্ন প্রকার মানুষের এখানে একেবারে সমন্বয় ঘটেছে, একটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে, এই জন্য তারা ডান বাম সবার মতামতের ভিত্তিতে যেমন দলটি পরিচালনা করতে যাচ্ছে, একই সাথে তারা যে জিনিসটি বলছেন, বিশেষ করে আমি যদি সার্জিস আলমের কথা বলি, তিনি আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন এই দলের আদর্শ হবে মধ্যপন্থী। কেন মধ্যপন্থী সেটা আপনাকে বলি, কারণ আপনি জানেন যে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের যে ভূমিকা, সেখানে কিন্তু আসলে কে কোন দলের সেটা বিষয় ছিল, সবার উদ্দেশ্য একটাই ছিল, একটা স্বৈরাচারের পতন, এবং এই যে পতনের একটা পর্যায়ে কিন্তু তারা সফল হয়েছে। এই জন্য তারা বলছেন সবার মতামতের ভিত্তিতে এমন একটি নীতি তারা ফলো করবেন যেখানে কেউ যেন বলতে না পারে একটি মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য তারা দলের মতাদর্শ ঠিক করেছেন মধ্যপন্থী। আচ্ছা, নতুন এই দলে তো শিবিরে 2 নেতা যোগদান করেননি, তা আসলে কাদের নিয়ে এখন দলটি হচ্ছে এবং সেই জামানে কাজ করার সম্ভাবনা আছে? আপনি যেমনটা বলছিলেন যে এই দলে আপনাকে যেমনটা একটু আগেও বললাম যে বিভিন্ন মতাদর্শের মানুষ এসেছে এবং এখানে কিন্তু ছাত্র শিবিরের একটা ব্যাপক উল্লেখযোগ্য নেতাকর্মী আছে। এবং আমি যদি আপনাকে বিশেষভাবে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হাসান মোহাম্মদ জোনায়েদ এবং রাফি সালমান রিফাত, তারা কিন্তু ইতিমধ্যেই এই দলের জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল, সেই জাতীয় নাগরিক কমিটির হচ্ছে গুরুত্বপূর্ণ পদে তারা ছিল। ফলশ্রুতিতে এই যে দল গঠন যখন আহ্বায়ক কমিটি হবে, সেই আহ্বায়ক কমিটি তাদের একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা ছিল, তারাও পদ ছিল। এটি নিয়ে কিন্তু এক ধরনের বিভক্তি তৈরি হচ্ছিল এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল। সেই বিভক্তি কাটিয়ে তারা কিন্তু দফায় দফায় বৈঠক করেছে এবং সেই বৈঠকে তারা সবাইকে এই দলের আত্মপ্রকাশ ঘটাতে চেয়েছিল এবং সেভাবে হচ্ছে। তবে যে জিনিসটি উল্লেখ্য সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক দুই সভাপতি আলী হাসান মোহাম্মদ জোনায়েদ এবং রাফি সালমান রিফাত, তারা কিন্তু দলে আসছেন না। না আসার মূল কারণটি যেটা আমরা জানতে পেরেছি যে তারা চাচ্ছিলেন যে একটি শুরুর দিকে যে পদ, আমি যদি সুপার 6 বা 8 এর কথা বলি, সেখানে তাদেরকে রাখা হবে কিনা, এটি নিয়ে কিন্তু বিভক্তি দেখা দেয়। তবে এই দুই নেতার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, যারা যেটি বলেছেন একটি নতুন যে রাজনৈতিক দল হচ্ছে সেখানে যেন কোনো রকমের বিভক্তি, মানুষ যে ওটা নিয়ে হচ্ছে হাসাহাসি করতে না পারে, দলের বৃহত্তর স্বার্থে তারা চাচ্ছেন একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হোক। সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিভক্তি তৈরি না হয়, বিভক্তি ঠেকানোর জন্যই তারা আসলেও এই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা এই দলে অংশগ্রহণ করবেন এমন একটি বার্তা ইতিমধ্যে দিয়েছেন। তবে তারা যে জিনিসটি বলেছেন, নতুন দলের ক্ষেত্রে তাদের শুভকামনা থাকবে এবং তারা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন। আমরা জানতে পেরেছি যে নতুন এই দলে সেনাবাহিনী বা সামরিক বাহিনীর সাবেক সদস্যদের অংশগ্রহণ করছেন, সে বিষয়ে আসলে কি জানেন আপনি? আসলে তাদের যে কথা যে এই দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসতে পারে, তবে তারা যে জিনিসটি একটি কথা স্পষ্ট করেছেন, আওয়ামী লীগ বা তাদের যারা দোসর ছিল তারা কিন্তু এই দলে আসতে পারবে না, এটি কিন্তু তারা ইতিপূর্বে স্পষ্ট করেছে। তবে তাদের জন্য একটি দরজা খোলা আছে যে তাদের আওয়ামী লীগ বা তাদের দোসর ব্যতীত যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সাধারণ মানুষ তারা এই দলে আসতে পারবেন, এমন কথা তারা বলেছেন। এবং আপনি যে সাবেক কথা বলছিলেন, এই কথাটি কিন্তু নেতাদের পক্ষ থেকে একটি জিনিস বলা হয়েছে যে সাবেক সেনা সদস্যের অনেকেই তাদের এই দলে অংশগ্রহণের জন্য তারা হচ্ছে ইচ্ছা পোষণ করেছেন, যেহেতু তারা সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা দল গঠন করতে চান এবং তারা বলছেন সাবেক
সেনা সদস্যরা যদি তাদের এই দলে আসে অবশ্যই তারা তাদেরকে ওয়েলকাম করবে, কারণ তাদের রাজনীতিতে আসার অধিকার আছে এবং তারা তাদেরকে নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন সামনের দিকে তারা জানি যে সাবেক সেনা সদস্যদের কিছু অংশ তাদের এই দলে নিরাপত্তার খাতিরে অর্গানাইজার টিমের অর্গানাইজার কার্ড ব্যতীত যারা আছেন প্রথম এজেন্ডা তারা আমাদের রেড কার্পেট জোন একটু ত্যাগ করবেন। সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করুন। এই দলের মাদার সংগঠন ছিল কিন্তু জাতীয় নাগরিক কমিটি, তাদের প্রচেষ্টায় কিন্তু আজকের এই দলটি এখানে দাঁড়িয়েছে। সেই দলের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন যে এখন দেশের যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের একটা পথ হচ্ছে ৭২-এর যে সংবিধান সেটি যেমনকে বাতিল করতে হবে, একই সাথে বাংলাদেশের যে সাংবিধানিক একই সাথে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেগুলো নিজের এজেন্ডা বাস্তবায়নের হিসাবে সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রেক্ষাপটে একটি দল ইনক্লুসিভ এবং হচ্ছে সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্ভব নয়। এই জন্য চাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির এই শীর্ষ নেতা যেটি বলেছিলেন যে আগে একটি গণপরিষদ হতে হবে, সেই গণপরিষদে সব দলের অংশগ্রহণ থাকবে, সেই সব দলের অংশগ্রহণের মাধ্যমে নতুন একটি সংবিধান তৈরি হবে, দেশের রাষ্ট্রীয় কাঠামোতে সুন্দর পরিবর্তন আসবে, সেখানে গণতন্ত্রের চর্চা থাকবে, সব দলের মানুষের কথা থাকবে, সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই এরপরে তারা একটি নতুন নির্বাচন নেবেন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবেন, এমন কথাই কিন্তু আমরা জানতে পেরেছি। মাজার, আপনার সাথে কথা হয়েছে সামান্তা শারমিনের, সার্জিসের, কেন্দ্রীয় নেতাদের সাথে। আসলে সামনে এই দলের সবচেয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজশাহী বিভাগ থেকে আগত বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি। উদ্দেশ্যটা কিন্তু একটাই ছিল, সেটি হচ্ছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেখানে সবার অংশগ্রহণ থাকবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। যারা যেটি বলেছেন বিপ্লবের পরে প্রত্যেকটা দেশে যেভাবে নতুন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, সবার কথা ছিল শৃঙ্খলা টিম থেকে আমি সর্বশেষ বারের মতো আপনাদের অ্যাটেনশন ড্র করছি। সব আদর্শ করে মিলে অনলাইন প্ল্যাটফর্মে যারা আছেন তারা রেড কার্পেট জোন এখনই ছেড়ে যাবেন। প্রত্যাশার কথাই তারা আমাদের ভলান্টিয়ার টিমের লোকজন আপনাদের এসে অনুরোধ করার আগে ছাড়বেন। আমরা আপনাদের 30 সেকেন্ডের মধ্যে রেড কার্পেট জোন ত্যাগ করার জন্য বলছি। বারংবার বলার পরে যদি আপনারা আমাদের দিকে অ্যাটেনশন না দেন, সেক্ষেত্রে আমাদের শৃঙ্খলা টিমের লোকজন এসে আপনাদেরকে লক করবেন। দয়া করে আপনি শেষ করবেন। কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন, নতুন বাংলাদেশ তারা গঠন করতে চান এবং আজকের সেই সমাবেশের মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশের সূচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ মাঝার আপনাকে। যেমনটা শুনছিলেন, নতুন এই দলের কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, অনেক টার্গেট রয়েছে কিছু। এর মধ্যে অন্যতম একটি লক্ষ্য হচ্ছে গণপরিষদ নির্বাচন। আজকে বিকেল 3টায় কিন্তু আত্মপ্রকাশ করতে চলেছে নতুন এই দল। এরপর জানা যাবে সামনে এই চ্যালেঞ্জগুলো কিভাবে পার করছেন তারা। তো মানিক মে এভিনিউ থেকে আমার মাঝার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ধন্যবাদ সহকর্মী মোহাইমিন এবং মাঝার। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।